তুরস্কের ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে যখন শহর হলের সামনে বিক্ষোভ শুরু হয়, ২৬ বছর বয়সী এক তরুণী প্রথমে রাস্তায় নামতে ভয় পেয়েছিলেন। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন আর ঘরে বসে থাকতে পারেননি। মানুষের চোখে আগুনের ঝলক আর মুখে উত্তেজনা দেখেই আমি ঠিক করলাম আমাকেও যোগ দিতে হবে। হাজার হাজার প্রতিবাদকারীর ভিড়ে দাঁড়িয়ে এভাবেই তিনি বিক্ষোভে যোগ দেওয়ার কারণ জানান। এ সময় বিক্ষোভকারীদের অনেকেই মুখোশ পরেছিলেন, যাতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি দিয়ে তাদের চিহ্নিত করা না যায় এবং পুলিশের টিয়ার গ্যাস বা পেপার স্প্রে থেকেও বাঁচা যায়। অধিকার, আইন, ন্যায় স্লোগান দিয়ে বিভিন্ন বয়সী মানুষ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেমে এসেছিল রাজপথে। কালো পোশাক এবং মুখে মাস্ক পরা এক তরুণী বিবিসিকে বলেন, তিনি রাজনৈতিক কারণে বা বিরোধী দলকে সমর্থন করে নয়, বরং গণতন্ত্র রক্ষার জন্য প্রতিবাদ জানাতে এসেছেন। আরেকজন নারী, যিনি তার ১১ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন বিক্ষোভে অংশ নেয়ার জন্য, জানান, আমি তাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তুরস্কে প্রতিদিন জীবন আরও কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা যাকে চাই তাকে নির্বাচন করতে পারছি না এবং এখানে কোনো প্রকৃত ন্যায় বিচার নেই বলেও ক্ষোভ উগরে দেন ওই নারী। দেশটির অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার কথা উল্লেখ করে অনেক বিক্ষোভকারী জানান তারা সরকারের উপর বিরক্ত হয়ে পড়েছেন। তুরস্কের চলমান অর্থনৈতিক সংকটে জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে, যা অনেকের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। তবে সবকিছু ছাপিয়ে বিক্ষোভকারীদের মূল ভাষ্য ছিল, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এটা শুধু ইমামোগলুর বিষয় নয়, এটা গণতন্ত্র, আইন এবং সমান অধিকারের লড়াই। ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের ফলে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের ঢেউ দেখা দিয়েছে। এতে গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এদিকে প্রথমে ইস্তাম্বুলে ৪ দিনের জন্য জনসমাবেশ নিষিদ্ধ করা হলেও পরে এই নিষেধাজ্ঞা পুরো দেশ জুড়ে প্রসারিত করা হয়। ইমামোগলুর গ্রেপ্তার দেশের সর্বত্র যে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে, তা গত এক দশকের মধ্যে তুরস্কে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। তবে বিক্ষোভ ঠেকাতে সরকার আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। পেপার স্প্রে, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সাঁজোয়া জল কামান ব্যবহার করে ইস্তাম্বুল সহ অন্যান্য প্রধান শহরে জমায়েত হওয়া মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, গত কয়েকদিন অন্তত ১১৩৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জন সাংবাদিকও আছেন। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই ইস্তাম্বুলে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে আটক হয়েছেন। এদিকে বিক্ষোভ ঠেকাতে শহরের গভর্নর সপ্তাহান্তে ইস্তাম্বুলে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছিলেন। মিডিয়া ও আইন গবেষণা সংস্থা MLSA এর প্রধান আলতিনতাস জানান, গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের বেশিরভাগই ফটোগ্রাফার। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সরকারের মূল লক্ষ্য হল বিক্ষোভের ছবি তোলার সংখ্যা কমিয়ে দেওয়া। তিনি আরও জানান, তুরস্কের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা আলটাকের প্রধান এবু বেকির শাহিন সম্প্রচারকদের লাইসেন্স স্থগিত করারও হুমকি দিয়েছিলেন যদি তারা বিক্ষোভের লাইভ সম্প্রচার চালিয়ে যায়। পরে শাহিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাষ্ট্র যা করা দরকার তাই করবে। আলতিনতাস মনে করেন, এই গ্রেপ্তার ও সম্প্রচার বন্ধের হুমকি মূলত সরকারের বিক্ষোভ নিয়ন্ত্রণের একটি কৌশল, যাতে পুরো আন্দোলন দমন করা যায়। বিক্ষোভকারীর সংখ্যা বিশাল, তাই সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে, বলেন আলতিনতাস। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭০০-র বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ সংক্রান্ত তুরস্কের তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষের দেওয়া আদালতের আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তারা। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে সংবাদ মাধ্যম, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং অন্যান্য নাগরিকদের অ্যাকাউন্টও রয়েছে। এক্সের বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি তুর্কি সরকারের এই সিদ্ধান্ত শুধু অবৈধ নয়, বরং এটি লক্ষ লক্ষ তুর্কি নাগরিককে সংবাদ ও রাজনৈতিক আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করছে। আমরা এই নীতির পক্ষে আইনি লড়াই চালিয়ে যাব। কিন্তু তুরস্কের মিডিয়া ও আইন গবেষণা সংস্থার প্রধান আলতিনতাসের মতে, ইলন মাস্ক যতই মুক্ত মত প্রকাশের কথা বলুন না কেন, বাস্তবে এক্স তুরস্কে অন্তত ১১০টি অ্যাকাউন্ট ব্লক করেছে। এগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ কভার করা সাংবাদিক, নারীবাদী সংগঠন এবং ছাত্র সংগঠনগুলোর অ্যাকাউন্ট। তিনি বলেন, বিক্ষোভের ছবি ও ভিডিও সেন্সর করার সুস্পষ্ট প্রচেষ্টা চলছে, আর এটি তারই অংশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া জানান, কিছু মহল জনসভার অধিকার অপব্যবহার করছে, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করছে, পুলিশকে আক্রমণ করছে এবং সড়কে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব কাজ জনগণের শান্তি ও নিরাপত্তা নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে।
আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও বলেন, এই বিক্ষোভ আসলে সহিংসতার একটি আন্দোলন। তিনি আরও জানান, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপিকে পুলিশের উপর হামলা ও আহত করা এবং সম্পদের ক্ষতির জন্য দায় নিতে হবে। একই সঙ্গে তারা যেন জনগণকে উস্কানি দেওয়া বন্ধ করে সেই আহ্বানও জানান তিনি। এছাড়া সরকার দাবি করছে, ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক নয়, তবে তার গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন অভিযানের কারণে তুরস্কের অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে। অর্থনীতিবিদদের মতে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক মাত্র 3 দিনে লিরার বিনিময় হার ধরে রাখতে $25 বিলিয়ন খরচ করেছে। আর্থিক বিশ্লেষক হালুক বুর মচেক্সি জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থাকলেও দীর্ঘ সময় একই হারে বৈদেশিক মুদ্রা খরচ করে বাজার সামাল দেওয়া সম্ভব নয়। সব মিলিয়ে তুরস্ক বর্তমানে অস্থিতিশীল এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই ইকরাম ইমামোগলু আসলে কে? কেন তার গ্রেপ্তার ঘিরে এমন উত্তাল হয়ে উঠল তুরস্ক? প্রেসিডেন্ট এরদোয়ান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে? এসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1970 সালে জন্ম নেয়া রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং রিয়েল এস্টেট ডেভেলপার ইকরাম ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির হয়ে 2019 সালের মার্চে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন, যা এরদোয়ান এবং তার দল ন্যায় ও উন্নয়ন পার্টি একেপির জন্য বড় একটা ধাক্কা ছিল। একেপি, যারা টানা 25 বছর ধরে ইস্তাম্বুল শাসন করেছে, ভোটের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে অনিয়মের অভিযোগ তোলে। এর ফলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনে প্রতিপক্ষকে 8 লাখ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে আবারও বিজয়ী হন ইমামোগলু। এরপর গত বছরের স্থানীয় নির্বাচনেও জয়ী হয়ে ইমামোগলু তার মেয়র পদ ধরে রাখেন, যেখানে সিএইচপি একেপির বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে। আর 2028 সালে অনুষ্ঠিতব্য তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ইকরাম ইমামোগলু বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হচ্ছেন। ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু। এছাড়া কিছু জরিপ বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি এরদোয়ানের বিপক্ষে লড়লে ইমামোগলু জয়ী হতে পারেন। এদিকে 19 মার্চ ভোরবেলায় পুলিশ ইমামোগলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনে পৌরসভার কাজে দুর্নীতির অভিযোগ এবং সন্ত্রাসবাদকে সহায়তা করার অভিযোগ। অপরাধী সংগঠন গঠন ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংরক্ষণ ও দরপত্র জালিয়াতি, এমন সব অভিযোগে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ইমামোগলু অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গ্রেপ্তার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, আমি কখনো মাথা নত করব না। 4 দিন পর তাকে মেয়র পদ থেকে সরিয়ে দিয়ে জেলে পাঠানো হয় এবং শুরু হয় তার বিচার কার্যক্রম। সে একই দিনে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি তাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করে। দেশজুড়ে লাখো দলীয় সদস্য ভোট দেন, এমনকি দল বহির্ভূত সমর্থকরাও প্রতীকী ভোট দিয়ে তাকে সমর্থন জানান। অবশ্য গ্রেপ্তার হলেও ইমামোগলুর প্রেসিডেন্ট প্রার্থী হওয়া বা নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা নেই। তবে যদি তিনি কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হন, তাহলে তার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকবে না। কারাবন্দী নেতা এরদোয়ানের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। এরদোয়ান গত 22 বছর ধরে তুরস্কের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন। তবে সংবিধান না বদলালে 2028 সালে তিনি আর নির্বাচন করতে পারবেন না। বিরোধী নেতারা বলছেন, ইমামোগলুর গ্রেপ্তার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে তুরস্কের বিচার মন্ত্রণালয় এরদোয়ানের সঙ্গে এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে বলে যে অভিযোগ উঠছে তা নাকচ করে দিয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতার উপর জোর দিয়েছে। এদিকে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইমামোগলুকে ইস্তাম্বুলের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও বড় করতে চায় প্রসিকিউটররা। তারা ইমামোগলুর বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার অভিযোগ আনতে চাইলেও তুর্কি আদালত জানিয়েছে যে আপাতত এটির প্রয়োজন নেই। সিএইচপি গত বছরের স্থানীয় নির্বাচনে প্রো কুর্দিশ পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি ডেমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট করেছিল। তুরস্ক সরকার ডেম পার্টিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করলেও ডেম এই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে পিকেকে, যারা সরকারের বিরুদ্ধে 40 বছরের বেশি সময় ধরে বিদ্রোহ চালিয়ে আসছে, তারা এই মাসের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণা করে। অবশ্য পিকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। এদিকে মঙ্গলবার ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ঘোষণা করে তারা ইমামোগলুর ডিগ্রি বাতিল করছে। অভিযোগ উঠেছে তার শিক্ষাগত যোগ্যতায়ও অনিয়ম রয়েছে। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তবে তার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথ অনিশ্চিত হয়ে পড়তে পারে, কারণ তুর্কি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে হবে। ইমামোগলুর আইনজীবীরা জানিয়েছেন তার ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সাংবিধানিক আদালত ও ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে আপিল করবেন। ইকরাম ইমামোগলুর বিরুদ্ধে এসব অভিযোগের শুরু কিন্তু এখন নয়। বেশ কয়েক বছর ধরেই আইনি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাকে, যা শুরু হয় 2019 সালে বিরোধী দলের হয়ে এক যুগের বেশি সময় পর বড় জয় এনে দেওয়ার পর। তিনি 2019 সালের মার্চে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন, কিন্তু মে মাসেই সরকার ভোটের ফল বাতিল করেন। কারণ হিসেবে বলা হয় কিছু ভোটের নথিতে স্বাক্ষর ছিল না এবং কিছু নির্বাচন কর্মকর্তার অনুমোদনও ছিল না। 2019 সালের জুনে পুনর্নির্বাচনের আগেই এরদোয়ান দাবি করেন ইমামোগলু তার প্রচার চলাকালে কৃষ্ণসাগর অঞ্চলের ওর্ডু প্রদেশের গভর্নরকে অপমান করেছেন। তবে তীব্র প্রতিরোধের মধ্যেও ইমামোগলু পুনর্নির্বাচনে 54% ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। এরপর 2021 সালে প্রসিকিউটররা ইমামোগলুর বিরুদ্ধে 4 বছরের কারাদণ্ডের দাবি করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2019 সালে নির্বাচনের ফল বাতিলের পর তিনি নির্বাচন কর্মকর্তাদের মূর্খ বলেছিলেন। এই মামলাটি তাকে আরও বড় রাজনৈতিক ও আইনি চাপে ফেলে দেয়। 2022 সালে আদালত তাকে 2 বছর 7 মাসের কারাদণ্ড দেয় উক্ত অপমানের মামলায়। কিন্তু এর প্রতিক্রিয়া হয় মারাত্মক। ইমামোগলুর সমর্থনে হাজারো মানুষ বিক্ষোভে নামেন। এরপর 2023 সালের জুনে তার বিরুদ্ধে শুরু হয় জালিয়াতির মামলা। 2014 থেকে 2019 সালে ইমামোগলু বেলিকদুজু জেলার মেয়র থাকাকালীন সময়ে জালিয়াতি করেছিলেন এমন অভিযোগ তোলা হয়। শুধু ইমামোগলু নন, 2023 সালের শেষের দিকে বিরোধী দলের অনেক নেতার বিরুদ্ধেই আইনি দমনপীড়ন শুরু হয়েছিল, যেখানে কয়েকজন জনপ্রতিনিধি তাদের পদও হারিয়েছিলেন। এদিকে 2024 সালের শুরুতে ইমামোগলু আদালতের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে বলেন বিরোধী দল পরিচালিত সিটি কর্পোরেশনগুলোর বিরুদ্ধে আইনি মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফেব্রুয়ারিতে প্রসিকিউটররা তৃতীয়বারের মতো তার বিরুদ্ধে অভিযোগ আনেন। এবারের অভিযোগ ছিল তিনি একজন সরকারি আইনজীবীকে অপমান করেছেন। এই অভিযোগে তার জন্য 7 বছরের কারাদণ্ড চাওয়া হয়। আর গত 19 মার্চ ইমামোগলু সহ 100-র বেশি ব্যক্তি, যাদের মধ্যে শহর কর্তৃপক্ষের কর্মকর্তা ও মেয়রের নির্মাণ সংস্থার প্রধানও ছিলেন, তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা এবং ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়। অবশ্য অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ইমামোগলুকে রাজনীতি থেকে সরানোর এই প্রচেষ্টা উল্টো এরদোয়ানের বিপক্ষে যেতে পারে। 90-এর দশকে এরদোয়ান যখন ইস্তাম্বুলের মেয়র ছিলেন তখন তাকে স্বল্প সময়ের জন্য কারাবন্দী করা হয়েছিল, কিন্তু সেই ঘটনা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় এবং তাকে জাতীয় রাজনীতিতে এগিয়ে যেতে সাহায্য করে। বলা যায় তিনি জেলে ঢুকেছিলেন একজন মেয়র হিসেবে, কিন্তু বের হয়েছিলেন জাতীয় নায়ক হয়ে। অবশ্য এরদোয়ান হয়তো মনে করছেন এবার সেটি হবে না, কারণ তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন। পাশাপাশি আন্তর্জাতিক সমালোচনাও তাকে তেমন ভাবাচ্ছে না। প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিতীয় মেয়াদ শেষ হবে 2028 সালে। সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। তবে সংসদ আগাম নির্বাচন ডাকলে তিনি আবারও প্রার্থী হতে পারবেন। ইমামোগলু যদি তার আইনি জটিলতা থেকে মুক্তি পান, তাহলে 71 বছর বয়সী এরদোয়ানের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এরদোয়ান এখনও বলেননি তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা, তবে তার কোনো পরিষ্কার উত্তরসূরি নেই। তাই অনেকেই মনে করছেন তিনি আবারও লড়াই করবেন। একেপি 2003 সালে ক্ষমতায় আসার পর থেকে এরদোয়ান তুরস্কের নেতৃত্বে রয়েছেন। এদিকে ইকরাম ইমামোগলুর গ্রেপ্তারের ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেলেও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে নীরব। সবচেয়ে স্পষ্ট প্রতিক্রিয়া এসেছিল অর্থনৈতিক দিক থেকে। গ্রেপ্তারের পরদিনই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে লিরা বিক্রি করতে থাকলে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড $11.5 বিলিয়ন খরচ করে মুদ্রাটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করে। তবে রাজনৈতিক প্রতিক্রিয়া ততটা শক্তিশালী ছিল না। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র শুধু আশা প্রকাশ করেন যে সাধারণ বিচার প্রক্রিয়ার নিয়ম মেনে চলা হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করব না।
ইমামোগলুর গ্রেপ্তারের কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে কথা বলেন। এরদোয়ান নিকট ভবিষ্যতে হোয়াইট হাউসে বৈঠকের চেষ্টা করছেন বলে খবর ছড়িয়েছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ও এরদোয়ানের আলোচনা ইতিবাচক ছিল এবং তুরস্ক থেকে অনেক ভালো ও ইতিবাচক খবর আসছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতি এরদোয়ানকে আত্মবিশ্বাসী করে তুলেছে, বলেন ওয়াশিংটন ভিত্তিক মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের বিশ্লেষক গনুল তোল। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশেই গণতন্ত্রকে দুর্বল করছেন, ফলে যুক্তরাষ্ট্র এখন নিজ সমস্যা নিয়ে ব্যস্ত। তিনি অন্য কোনো দেশের শাসক তাদের দেশের জনগণের সঙ্গে কি করছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এর আগে এরদোয়ানের সমালোচনায় সরব ইউরোপীয় নেতারা এখনও তুরস্কের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, কারণ ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে তারা তুরস্কের উপর নির্ভর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রতি ট্রাম্পের নীতি নরম হলে ইউরোপ আতঙ্কিত হয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে চাইবে। এই পরিস্থিতিতে যেখানে ইউরোপ মনে করছে রাশিয়ার বিরুদ্ধে তাদের একাই প্রতিরক্ষা গড়ে তুলতে হবে, সেখানে এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য আলোচনাও বাড়ছে। অবশ্য ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন এই ইস্যুতে সর্বোচ্চ পর্যায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তুরস্ককে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে, বিশেষ করে নির্বাচিত কর্মকর্তাদের অধিকার নিশ্চিত করতে হবে। এরদোয়ানের জীবনীকার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশ্লেষক সোনের জাগাপতায় মনে করেন, এমন বিবৃতির ফলে তুরস্কের নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তিনি বলেন, এরপরে কোনো বড় পদক্ষেপ দেখা যাবে না। এরদোয়ানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আসবে না, তাকে শীর্ষ বৈঠকগুলো থেকে বাদ দেওয়া হবে না। ভবিষ্যতের পরিকল্পনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করাও বন্ধ হবে না, কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তুরস্ক নিজেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। অবশ্য এরদোয়ানের সমালোচকদের মতে ইমামোগলুর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো তার ক্রমবর্ধমান স্বৈরাচারী নীতির আরেকটি উদাহরণ। গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর এরদোয়ান নিজের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন এবং গণমাধ্যম ও বিচার ব্যবস্থার উপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। এই ঘটনাগুলো তুরস্কের গণতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হতেই পারে।